শফিক ভাই মানুষের মন জয় করে ফেলছে। উনি মন জয় করার মতোই মানুষ, একজন অত্যন্ত উঁচু মনের মানুষ। শফিক ভাই দ্রুত আরোগ্য লাভ করেন, আবার রাজনীতির মঞ্চে ফিরে আসেন। আমাদের অনেক কাজ করতে হবে একসাথে, সেই কাজে শফিক ভাইকে দরকার, শফিক ভাইয়ের মতো নেতা দরকার। জামাত মহাসমাবেশ করেছে, তো এই সমাবেশের তাৎপর্য কি? মেলাজন মেলা হিসাবপত্র দিচ্ছে। আমি হিসাব নিয়ে পরে আসিছি, পরে একটা এপিসোড করবো নি যদি টাইম পাই। আসেন এমনি সমাবেশের তাৎপর্যটা বুঝে দেখি। তো ওই গতকালকে ওই যে বাঙালি জাতীয়তাবাদ এবং জয় বাংলার লোকেরা, এদের কিন্তু গভীর বেদনার দিন ছিল। তারা মুখে কিছু কয় নাই, কিন্তু আমি জানি তাদের হৃদয়ের ভিতরটা থমথম করেছিল। এবং অনেকের জন্যেই যারা 1971-কে মুক্তিযুদ্ধকে এখনো অন করে, তাদের জন্য একটু অস্বস্তিকর দিনটা। কেন জানেন? যে ঢাকা রেসকোর্স, ওইখানে জামাতে ইসলামী সভা করছে, যেখানে 7ই মার্চে শেখ মুজিব সোহরাওয়ার্দীর বডিগার্ড ভাষণ দিছিল। ওইটা কিন্তু তাহলে একটা নিছক সমাবেশ থাকে না, এইটা একটা রূপক অর্থে পুনর্দখল হয়ে যায়, নীরব পুনর্দখল, সাইলেন্ট রিক্লেমেশন হয়ে যায় জামাতের পক্ষ থেকে। তো সেই 7ই মার্চে যে শেখ মুজিব ওইখানে ভাষণ দিছিল, ওই দিন শেখ মুজিব কেবল একজন নেতা ছিল না, সে ছিল একটা জনরায়ের প্রতীক। বাঙালি মুসলমান নিজেদের প্রয়োজনে ভোট দিয়া তারে মুজিব বানাইছিল, নেতা বানাইছিল। এইভাবেই কিন্তু নেতা বানায়, নেতা তৈরি হয় না, নেতা বানায় জনগণ বানায়। যদি মৌলানা ভাসানী 70-এর নির্বাচনে অংশ নিতেন, তাহলে ইতিহাস হয়তো অন্যরকম হইতো। মুজিবের জায়গায় রেসকোর্সে দাঁড়াইতেন ভাসানী। তার মানে রেসকোর্স ময়দানের প্রতিটি জমায়েত, প্রত্যেকটা উচ্চারিত শব্দ 71 সালের এক নীরব হিসাব, 71 সালের একটা হিসাব নিকাশকে কিন্তু ছুঁয়ে যায়। এই জায়গাটা কেবল জয় বাংলার না, বরং বাংলাদেশি আত্মপরিচয়েরও প্রতীক। কিন্তু 1976 সালে 7ই মার্চে ওইখানে জামায়াতের সমর্থকরা পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিয়েছিল, কনফেডারেশনের দাবি তুলেছিল। তখনও কিন্তু জামাত আনুষ্ঠানিকভাবে দল হিসেবে আত্মপ্রকাশ করেনি বাংলাদেশে। এই ঘটনার ভিতরে নিহিত আছে বাংলাদেশপন্থী নাগরিকের জন্য কিছুটা হলো বেদনার, এমনকি অপরাধ বোধের কারণ কিন্তু আছে। কিন্তু কাকে দোষ দিবেন? এই আত্মধ্বংসী বাস্তবতার জন্য দায়ী শেখ মুজিব নিজে এবং তার কন্যা শেখ হাসিনা। কারণ তারা জনগণের ভোটের পরিবর্তে ভরসা করছে ইন্ডিয়ার উপরে, এবং কলকাতার চিন্তকদের ইন্টেলিজেন্সিয়ার মাধ্যমে বাঙালি জাতীয়তাবাদকে আমদানি করে আমাদের উপরে চেপে দিছে কলোনিয়াল তালুকদারির উত্তরাধিকার হিসাবে, যার ফলাফল বাংলাদেশের মুসলমানরা তাদের প্রত্যাখ্যান করছে। সত্যি কথা বলতে, যদি আওয়ামী লীগ 1975-এর পর গণতান্ত্রিক ধারায় ফিরে আসতো, সে আর কলকাতার ইন্টেলিজেন্সিয়ার পরামর্শে বাঙালি জাতীয়তাবাদ চাপাই নাই দিয়া বাংলাদেশি চেতনাকে বিশ্বাস করত, যদি তারা জিয়ার তুলনায় আরো গণতান্ত্রিক হওয়ার দিশা বেছে নিত, তাহলে আজ তাদের এমনভাবে উৎখাত হইতো না। তাই আজ যারা বাঙালি জাতীয়তাবাদের পতাকার নিচে বুক চাপড়ায় কাটতেছেন, তাদের অনেকেই শেখ হাসিনার ওই ভারত ঘেঁষা রাজনীতির বিরুদ্ধে আপত্তি করেন না, কিন্তু বরং নিজেদের ভিতরের ইসলাম বিদ্বেষ থেকে জামাতকে গালি দিচ্ছেন, জিন্নাকে গালি দিচ্ছেন, বাঙালি জাতীয়তাবাদকে ধর্ম বিদ্বেষের হাতিয়ার বানাইছিলেন। শুধু তাই না, হাসিনার নির্মম নির্যাতন, নিপীড়ন, গুম, খুন, হত্যাকাণ্ডে তারা নীরব সমর্থন দিচ্ছেন। বিদেশে লুটপাট করার টাকা ভাগাভাগিতেও তারা মুখ ফেরায় থাকেনি। এবং এরই ফলাফল হলো আজকের এই পরিণতি, আওয়ামী লীগের পতন আর জামাতের উত্থানের বাড়তি সুযোগ। তবে এই মিটিং আর একটা অভাবনীয় ঘটনা ঘটছে। কি সেটা? জামাতের আমির, আমার অত্যন্ত পছন্দের বড় ভাই, তিনি 2বার বক্তৃতা দিতে গিয়ে কোলাপস করে পড়ে গেছে। এইটা কি একটা রাজনৈতিক দলের নেতার জন্য কাম্য একটা বিষয়, কাম্য ঘটনা? এর ফলে কি জামাত আগাইলো না পিছাইলো? জামাতের কি দুর্নাম হবে? ওনার কি নেতৃত্বের সামর্থ্য নিয়ে প্রশ্ন উঠবে? না, এতে ওনার জনপ্রিয়তা বাড়বে। হিসাব করে দেখেন কারণটা কি। এতে একটা আবেগের সংহতি তৈরি হয়। নেতা যদি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, জনগণ তাকে রক্ত মাংসের মানুষ হিসেবে দেখতে শুরু করে এবং একটা সহানুভূতির ঢেউ তৈরি হয়। মানুষ মনে করেন তো দেশের জন্য এরকম করছেন, এই অনুভূতি কাজ করে। এইভাবে কোলাপস করলে তাকে একজন ত্যাগী যোদ্ধা হিসেবে তুলে ধরে। দেখো দেখো দেশের জন্য কতটা কষ্ট করতেছে, এই বার্তা ছড়ায় পড়ে। পলিটিক্সে সবাই কথা বলে, কিন্তু সবাই কথা বলার মতো থাকে না। আর যখন কেউ কথা বলার মাঝখানে হঠাৎ এইভাবে নিঃশ্বাস হারায় ফেলেন, তখন মঞ্চ কেঁপে ওঠে। একটা শরীরের পতনে তখনই শুরু হয় এক নতুন ধরনের রাজনীতি। না, আমরা বীরত্বের কথা বলতেছি না, বলতেছি ভাঙনের মধ্যে দিয়ে উত্থানের কথা। যখন নেতা কোলাপস করেন, তখন তিনি কেবল মাটিতে পড়েন না, তিনি পড়ে যান মানুষের হৃদয়ের গভীরে। শফিক ভাই এইভাবেই হৃদয়ের গভীরে পড়ছেন। যেটা ঘটছে আমরা দেখছি,
একটা জনসভা, লক্ষ লক্ষ মানুষের ভিড়, নেতা কথা বলতেছেন, সরাসরি আগুন জ্বরা ভাষণ, হঠাৎ থেমে গেলেন, নিঃশ্বাসের শব্দ বেড়ে যায়, এক পা দুই পা করে, তারপরে ধপাস করে পড়ে গেলেন মঞ্চেই। অনেকে চিৎকার করে উঠছেন, কিন্তু তিনি কি সত্যি পড়ে গেছেন, নাকি ঠিক তখনই তিনি মানুষের হৃদয়ে উত্থান করেন? আমি কয়েকটা আন্তর্জাতিক ঘটনার কথা বলি। রবার্ট এফ কেনেডি ভাষণ শেষে গুলিবিদ্ধ হয়ে মঞ্চে পড়ে যান। কোনো রাজনৈতিক প্রতীক কখনো এত রক্তে জন্ম নেয়নি। তার জন্য পোস্টার ছাপা হয়, এতেই উনার জনপ্রিয়তা আকাশচুম্বী হয়ে যায়। রাজনীতি মানে কিন্তু পারফেকশন না। মানুষ চায় তার মতো একজন মানুষ, তার মতো একজন ভাঙা নেতা, যে তার মতো কষ্ট পায়, যে তার মতো কাঁদে, যে তার মতোই ভালনারেবল। এটাই হিরোইক সাফারিং এফেক্ট। নেতা যদি ভোগে, জনগণ তাকে ভালোবাসে। ফরাসি চিন্তাবিদ জালুক ন্যান্সি উনি বলছিলেন, যে শরীর কষ্ট করে সেই সত্য বয়ে আনে। আর জর্জিও আগাম্বেন উনি বলছিলেন, দ্য মোমেন্ট দ্য সোভারেন বডি কোলাপসেস, দ্য পলিটিক্যাল সোল রাইজেস। তাহলে প্রশ্ন দাঁড়ায়, নেতা যখন পড়ে যায় তখন কি উঠে আসে? উঠে আসে ক্ষমতার নতুন ভাষা। ভাঙন থেকে উঠে আসে এক নতুন প্রতীক, যেখানে নেতা আর কেবল মানুষ না, তিনি হয়ে ওঠেন সিনেমার মতো সাহসের স্থাপত্য, বীরত্বের প্রতীক, আস্থার জায়গা, ভরসার জায়গা, এবং মানুষ কানেক্ট করতে পারে তার সাথে। নেতৃত্ব সবসময় ভাষণের মধ্যে থাকে না, এইভাবে পতনের মধ্যেও থাকে। তাই এটা সিম্বলিক ব্রেকডাউন। ফরাসি দার্শনিক রোলা বার্ট বলছিলেন যে মৃত্যুর কাছাকাছি যাওয়ার প্রত্যেকটা মুহূর্তই একটা রাজনৈতিক পুনর্জন্মের আভাস দেয়। নেতা যখন কোলাপস করে তখন মানুষ বোঝে এই লোক নিজের চেয়েও বড় কিছুতে বিশ্বাস করে। আর এখানেই আসে এক গভীর থিওরি, যেটা আগে বলছি, হিরোইক সাফারিং এফেক্ট। নেতা যখন কষ্টে পড়ে তার প্রতি সহানুভূতি বাড়ে, আর সহানুভূতির সাথে আসে বিশ্বাস। বিশ্বাস থেকে তৈরি হয় কারিশমা। জার্মান সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার বলছিলেন, কারিশমা হচ্ছে এক ধরনের ঐশ্বরিক বা অতিপ্রাকৃত বৈধতা, যা দুর্দিনে প্রকাশ পায়। নেতার শরীর যখন হার মানে, মন তখন কথা বলে, আর মনই তখন জনগণের সাথে একাত্ম হয়ে যায়। সুতরাং নেতা যখন তার ভাষণের মঞ্চে পইরা যান, তখন আমরা যদি দুঃখ করি তাহলে কিন্তু আমরা ঘটনাটা বুঝি না। আর যদি ভাবি উনি দুর্বল হয়ে পড়ছেন, তাও ভুল। কারণ নেতা আসলে তখনই সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠেন, তখন তার শরীর চিত হয়ে পড়ে থাকে আর জনগণের মন তার দিকে ঝুঁকে পড়ে। রাজনীতি কেবল শব্দের খেলা না, এটা কখনো কখনো শরীর ভাঙার বিনিময়ে মন জয়ের কাহিনী। শফিক ভাই মানুষের মন জয় করে ফেলছে। উনি মন জয় করার মতোই মানুষ, একজন অত্যন্ত উঁচু মনের মানুষ, একজন অত্যন্ত ক্যাপাবল লিডার। শফিক ভাই দ্রুত আরোগ্য লাভ করেন, আবার রাজনীতির মঞ্চে ফিরে আসেন। আমাদের অনেক কাজ করতে হবে একসাথে, সেই কাজে শফিক ভাইকে দরকার, শফিক ভাইয়ের মতো নেতা দরকার, শফিক ভাইয়ের মতো মুরব্বী দরকার। আমরা চাই আমাদের নেতা আমাদের মতোই হোক, আমাদের মতোই রক্ত মাংসের মানুষ হোক, আমাদের মতোই দুঃখ পাক, আমাদের মতোই কষ্ট পাক, আমাদের মতোই কান্না করুক, আমাদের মতোই ভালনারেবল হোক। আমাদের রাজনীতিতে সেই রকম নেতা সবাই হয়ে ওঠেন। আমরা সেই কামনা করলাম, সেই নেতারাই আগামীর বাংলাদেশ নির্মাণ করতে পারবে। সেই দিনের অপেক্ষায় আমরা থাকলাম। আমরা সেই দিন একসাথে আবার সেই বিপ্লবকে পুনর্নির্মাণ করব, আবার সেই বিপ্লবের স্বপ্নে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলব। ইনকিলাব জিন্দাবাদ।